আচ্ছা, দুপুর থেকে আজকের আলোচনার সবথেকে বড় বিষয়বস্তু হচ্ছে মোহনবাগানের উপর একটা রেজিস্ট্রেশন ব্যান এসেছে। কেন এসেছে? আসার পর কি হয়েছে? ভবিষ্যতে কতদিনের মধ্যে এই ব্যান উঠে যাবে এবং কি করতে হবে মোহনবাগানকে? সব বিষয় নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ফেডারেশন কাপ ফিরতে পারে। এআইএফএফ এর একটা বিলম্বিত বোধোদয় হয়েছে। এই সুপার কাপের ফ্লপ শোটা তারা আর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। তাই সেই কারণে হিট টুর্নামেন্ট ফেডারেশন কাপকে আবারও এআইএফএ ফিরিয়ে আনতে চলেছে। কবে হতে পারে, কিভাবে হতে পারে, ফরম্যাট কি থাকতে পারে, হেড কোচ ম্যানুয়েল মার্কোস রোকার কি প্রস্তাব ছিল এই ফেডারেশন কাপ নিয়ে, সব কিছু বিষয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। শুরুতে বলা যাক আমাদের অন্যতম পছন্দের এবং অন্যতম ছোটবেলা থেকে দেখে আসা পপুলার একটা টুর্নামেন্ট ফেডারেশন কাপকে নিয়ে। দেখো, আমরা যখন ছোট থেকে ফুটবলটা দেখতে শুরু করেছি না, তখন বড়দের মুখে যে কটা টুর্নামেন্টের নাম শুনে বড় হয়েছি, তার মধ্যে কিন্তু এই ফেডারেশন কাপটা ছিল। এবং সেই ফেডারেশন কাপ 1977 সাল থেকে শুরু হয়ে 2017 অবধি কন্টিনিউয়াসলি চলেছে। বিভিন্ন রকম প্রবলেমস, বিভিন্ন রকম স্পন্সরশিপ ইস্যু, বিভিন্ন সময়ে বিভিন্ন বাধা, সবকে অতিক্রম করেও কিন্তু ফেডারেশন কাপটা চলেছে। এরকমটা আমরা কেউই বলবো না যে ফেডারেশন কাপ যতদিন ধরে চলেছে খুব স্মুথলি রান করেছে। ইভেন ইন্ডিয়ান ফুটবলে কোনো টুর্নামেন্টই 2014 অবধি, আইএসএল আসা অবধি যে খুব স্মুথলি রান করেছে, সেখানে খুব একটা প্রবলেম ছিল না, ক্লাবগুলো কোনোদিনও সাফার করেনি, এরকমটা বলা যাবে না। বাট স্টিল ফেডারেশন কাপ এমন একটা টুর্নামেন্ট ছিল যে টুর্নামেন্টটা অনেক বেশি ভারতীয় ফুটবল ফ্যানেদের খুব কাছাকাছি একটা টুর্নামেন্ট ছিল। কারণ প্রথমত নকআউট টুর্নামেন্ট, একটা ক্রেজ ছিল অলওয়েজ। দ্বিতীয় হচ্ছে যে সফলতম দুটো দল অবশ্যই বাংলা থেকে মোহনবাগান, দ্বিতীয় হচ্ছে ইস্টবেঙ্গল। তো সেই কারণে বাংলার যে ক্রেজটা, সেই ক্রেজটাই ফেডারেশন কাপকে ঘিরে ছিল। এবং অবশ্যই যখন খুব বেশি ফুটবল নিয়ে আমাদের এখানে প্রফেশনাল টুর্নামেন্টের ব্যাপারটা ছিল না, তখন কিন্তু এই ফেডারেশন কাপ আসে 1977 সালে। তো সেই কারণে মানুষের একটা নস্টালজিয়া এই ফেডারেশন কাপকে ঘিরে ছিল। এবার সেটা যখন বন্ধ করে দেওয়া হলো, বন্ধ হতেই পারে, বিভিন্ন দেশে বিভিন্ন বড় টুর্নামেন্ট বন্ধ হয়, তার রিপ্লেসমেন্টে যে টুর্নামেন্টটা আসে, সেই টুর্নামেন্টটাকে সেই জায়গাটা তৈরি করতে দিতে হয় বা তাকে কোথাও তৈরি করেও নিতে হয়। এবং তার পেছনে যারা অর্গানাইজিং বডি রয়েছে, তাদের ভূমিকাটা কিন্তু অনস্বীকার্য থাকে। হয়তো স্পন্সরদের চাপেই হোক বা অন্য কারোর চাপেই হোক, এআইএফএফ কিন্তু ফেডারেশন কাপকে বন্ধ করে সুপার কাপ শুরু করেছিল। সুপার কাপের প্রথম দুটো এডিশন ঠিকঠাক ছিল, কারণ সেখানে একটা ভালো কম্পিটিশন ছিল। সেখানে আইএসএল ক্লাবের পাশাপাশি আই লিগ থেকে যাওয়া ক্লাবরাও ভালো কিছু করেছে। প্রথম সিজনে যদি এক্সাম্পল দিই, তাহলে দেখবো যে ফাইনাল হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে। তো বুঝতে পারা যাচ্ছে যে একটা আইএসএল এর ক্লাব এবং একটা আই লিগের ক্লাব, তারা কিন্তু নেক টু নেক ফাইট করছে। ডেফিনেটলি আইএসএল এর ক্লাব হিসেবে তাদের বাজেট যেমন ছিল, ইস্টবেঙ্গলেরও সেই সময় ভালো বাজেট ছিল, ভালো টিম ছিল। আনফর্চুনেটলি ইস্টবেঙ্গল সেই ফাইনালটা হারে বেঙ্গালুরু জিতে যায়। দ্বিতীয় সিজনে আমরা দেখলাম যে গোয়া জিতলো, তারপর কোভিড এলো। কোভিডের কারণে পরপর তিনটে মানে তিনটে টুর্নামেন্ট কিন্তু বন্ধ হয়ে গেল সুপার কাপে। 2020-তে হলো না, 21-এ হলো না, 22-এ হলো না। এবার 2023-এ যে জিনিসটা হলো, প্রথম যে স্ট্রাগলটা এআইএফএফ দেখলো, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে মানে আমাদের এখানে সিজন শেষ হয়ে যাওয়ার পর তারপর টুর্নামেন্টটা হচ্ছে। এবং তারপর টুর্নামেন্টটা হচ্ছে কোথায় না, কেরালাতে। সেখানে একটা চরম অব্যবস্থা, সেখানকার ওয়েদারের যে পরিস্থিতি, সেটা কখনোই টুর্নামেন্টের সাথে গেল না। অনেক টিম তারা সিরিয়াসলি মাঠে নামলো না। কেউ ফুল টিম নিয়ে গেলেও তার ফুল টিম খেলারও না, কেউ আবার রিজার্ভ টিম পাঠিয়ে দিল। অর্থাৎ সিজনটা যখন র্যাপ আপ হয়ে যাচ্ছে, কেউ আর এটাকে সিরিয়াসলি নিল না। এবং এই টুর্নামেন্টটা খেলে কিন্তু এএফসির একটা কন্টিনেন্টাল স্পট পাওয়া যায়। 2023 থেকে এই জিনিসটা হচ্ছে। বাট স্টিল কারোর মধ্যে সেই সিরিয়াসনেসটা ছিল না। 2024-এ কী করা হলো, এবার স্পন্সরশিপের সমস্যাতে ওড়িশা গভর্নমেন্টের সাথে একটা চুক্তি হলো যে পরপর 2 বছর ওড়িশাতে এই টুর্নামেন্টটা হবে, স্পেশালি ভুবনেশ্বরে হবে। এবং সেই কারণে নাম রাখা হবে কলিঙ্গা সুপার কাপ। স্পন্সরশিপের সমস্যা তো মিটলো, গভর্নমেন্ট একটা সাপোর্ট করছে, ভালো ফান্ডিং আসছে। কিন্তু টুর্নামেন্টটাকে নিয়ে চলে যাওয়া হলো এশিয়ান কাপের যখন আমাদের ক্যাম্পেইন চলছে ঠিক সেই সময়টাতে। অর্থাৎ দুটো বড় টিম, যারা সেই সিজনের দুটো সফলতম টিম আইএসএলের, একটা টিম লিগ শিল্ড জিতে চ্যাম্পিয়ন হচ্ছে, আরেকটা টিম নকআউটসে গিয়ে আইএসএল কাপ জিতছে। এবং মুম্বাই সিটি এফসি সেই সিজনে রানার্স আপও হয়েছিল। কিন্তু এই দুটো টিমের মেন সিনিয়র টিম ছাড়া টুর্নামেন্টটাকে জানুয়ারি মাসে নিয়ে যাওয়া হলো। অবশ্যই একটা নিয়ম ছিল যে 6 জন করে বিদেশি প্লেয়ার মাঠের মধ্যে নামিয়ে দেওয়া যাবে। কিন্তু বাকি যে ইন্ডিয়ান প্লেয়ারদের স্ট্রেংথ, সেটা মোহনবাগান মুম্বাই সব থেকে বেশি মিস করেছিল। তার পাশাপাশি কিছুটা বেঙ্গালুরু, কিছুটা গোয়া, কিছুটা ইস্টবেঙ্গল তারা মিস করেছিল। এবং দেখা গেল যে সেই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, ভালো কথা। কিন্তু যে ক্রেজটা অ্যাকচুয়ালি দরকার ছিল একটা নকআউট টুর্নামেন্টকে নিয়ে, সেটা কিন্তু এই সুপার কাপ বা কলিঙ্গা সুপার কাপ ক্রিয়েট করতে পারলো না। কারণ অনেক টিম রয়েছে, তারা ফুল টিম নিয়ে ছিল না।
এবং অনেক টিম রয়েছে তারা কিন্তু নিজেদের যে প্রপার শক্তি সেটাকে ইউজ করলো না, কারণ আইএসএল এর তখনও সিজনটা বাকি রয়েছে, সেটাকে তারা অনেকটা সিরিয়াসলি নিয়েছিল। এইবারের টুর্নামেন্টে দেখা গেল যে অ্যাকচুয়ালি যে ক্রেজ, সেই ক্রেজটা নামতে নামতে পুরো জিরো হয়ে গেছে। তার সব থেকে বড় রিজন হচ্ছে যে ম্যাক্সিমাম টিম তারা কেউ সিরিয়াস না, কারণ অলরেডি গোটা সিজন র্যাপ আপ হয়ে গেছে। ফুটবলাররা তারা অন্তত পক্ষে কোনো রকমে একটা ম্যাচ যা হোক করে খেলে পালিয়ে যেতে পারলে বেঁচে যায়, এই সিচুয়েশন তৈরি হলো। এবং দেখা গেল যে যখন টোটাল টুর্নামেন্টটা কনক্লুড হচ্ছে, সেখানে কিন্তু না তো এফএফের কোনো রকম লাভ হয়েছে, না তো ওড়িশা গভর্নমেন্টের কোনো লাভ হয়েছে, উল্টো একটা হিউজ লস হয়েছে। এবার ওড়িশা গভর্নমেন্ট তারা কিন্তু এফএফের সাথে এই চুক্তি আর বাড়াবে না সুপার কাপকে নিয়ে, এবং এআইএফএফও দেখছে আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। তো এখানে উপায় কি, না এই ফ্লপ শোটাকে বন্ধ করো, আবারও ফেডারেশন কাপকে ফিরিয়ে নিয়ে আসো। আমার কাছে একটাই কথা, যে ফেডারেশন কাপকে যদি ফিরিয়ে আনতে হবে, যদি ফেডারেশন কাপটাই শেষ একটা বাঁচার রাস্তা হয়, তাহলে বন্ধ করার কি যুক্তি ছিল? বন্ধ করার তো কোনো যুক্তি ছিল না। তোমার যে টুর্নামেন্টটা চলছে, যে তোমাকে 40 বছর ধরে একটা কোথাও সাকসেস দিয়েছে, একটা কোথাও ফ্যানেদের ইমোশনের কাছাকাছি পৌঁছে গেছে, ফ্যানরা নস্টালজিক সেই টুর্নামেন্টটাকে নিয়ে, সেটাকে রাতারাতি বন্ধ করার দরকার ছিল না। সেই একই ফরম্যাট, সেই একই কাপ টুর্নামেন্ট, সেই একই ডোমেস্টিক কাপ টুর্নামেন্ট, সেই একই নকআউট টুর্নামেন্ট, তোমার নাম বদলের তো কোনো প্রয়োজন ছিল না। হতো হিরো ফেডারেশন কাপই হতো, প্রবলেম তো কিছু ছিল না। তো আলটিমেট দেখা গেলো যে মাঝখানে শুধু শুধু 5টা এডিশন সুপার কাপ এলো। কেন এলো, কী জন্য এলো, কার স্বার্থে এলো, কেউ জানি না। সেটা বন্ধ হয়ে যেতে চলেছে, এটা খুব ভালো কথা। ফেডারেশন কাপ ফিরতে চলেছে 2025-26 সিজন থেকে, এবং ফেডারেশন কাপ যে ফিরবে, এটা শুধুমাত্র বড় মিডিয়া কভার করেনি, ডিডি দূরদর্শন স্পোর্টস তারাও এটাকে কভার করছে। অর্থাৎ আমরা কোথাও ধরে নিতে পারি যে ইটস গোয়িং টু বি অ্যানাদার অফিসিয়াল গভর্নমেন্ট টুর্নামেন্ট। হয়তো এখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাকআপ থাকছে, স্পোর্টস মিনিস্ট্রির একটা ব্যাকআপ থাকছে, সেই কারণে কিন্তু ডিডি দূরদর্শন স্পোর্টস থেকে অবধি কভার করা হচ্ছে যে ফেডারেশন কাপ কিন্তু 2025-26 সিজন থেকে ফিরছে। এবং সম্ভবত আমরা বহুদিন পর, বহু বছর পর হয়তো সরকারি একটা চ্যানেলে এই টুর্নামেন্টটাকে আবারও খেলতে দেখতে পারি। এবার এই টুর্নামেন্টটা হবে কখন, এটা হচ্ছে সবচেয়ে বড় চমকের জায়গা। টুর্নামেন্ট কিন্তু হবে সিজন ওপেনিংয়ে। যেখানে ডুরান্ড কাপ হতো, সেখানে কিন্তু ফেডারেশন কাপ চলে যাবে, সেখানে ফেডারেশন কাপ হবে, এবং অর্থাৎ অগস্টে বা জুলাইয়ের শেষের দিক থেকে আমরা হয়তো ফেডারেশন কাপকে শুরু হয়ে যেতে দেখব। এবার এখানে একটা বড় প্রশ্ন, ভালো কথা সিজনের শেষ থেকে শুরুতে তুলে নিয়ে আসা হলো, কিন্তু শুরুতেও কি সমস্ত টিম তাদের পূর্ণ শক্তি দিয়ে ফেডারেশন কাপে নেমে যাবে? এখানে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আর এখানে আমার মনে হয় যে আমাদের মতো কমন ভারতীয় ফুটবল ফ্যান, যারা অনেকে ইউরোপিয়ান ফুটবলটাকে খুব ডিপলি ফলো করি, তারা দেখি যে কাপ টুর্নামেন্ট কিন্তু লিগের মাঝখানে চলছে, লিগের মাঝখানে তার বিভিন্ন পর্যায়ে চলছে, এবং সমস্ত ফুটবল ডিভিশনকে সেখানে নিয়ে আসা হচ্ছে। আমাদের এখানে সেটা হবে কিনা আমরা জানি না। শুধু আইএসএল না, আই লিগ আসুক, আই লিগ 2 আসুক, আই লিগ 3 আসুক, সবাই আসুক, স্টেপ বাই স্টেপ আসুক, আইএসএল একদম চরম লেভেলে থাকুক, যে ঠিক আছে বাকি টিমগুলো খেলে খেলে এসে কোয়ার্টার ফাইনালে এসে ওদেরকে মিট করবে, কি রাউন্ড অফ 16-এ এসে মিট করবে, সেখানে 13টা-14টা আইএসএল টিম থাকলো, বাকিরা একটা কোথাও ফাইট দিতে দিতে এসে এসে দুটো টিম ফাইনালি এলো, রাউন্ড অফ 16 থেকে আইএসএল টিমগুলো যোগ দিল। তার আগে হতে পারে যে রাউন্ড অফ 64 থেকে স্টার্ট করো, বা রাউন্ড অফ 48 থেকে স্টার্ট করো, হোয়াট এভার। তো আলটিমেট সেই ফরম্যাট হবে কিনা জানি না, কিন্তু আমাদের কোথাও মনে হয় যে যদি এটা লিগের মাঝখানে হয় তাহলে অনেক বেটার হবে, এবং সেখানে আমরা বহু টিমকে খেলতে দেখতে পাবো, একটা কোথাও ডাইভার্সিটি পেয়ে যাব, যে একটা টুর্নামেন্ট সেখানে সমস্ত ক্লাব যারা পিরামিডের মধ্যে রয়েছে, পরপর পরপর স্ট্রাকচারগুলোতে রয়েছে, সবাই এখানে এসে পার্টিসিপেট করতে পারছে। বাট সেটা হবে কিনা এখন শিওর না। সিজনের শুরুতে হবে, সেখানেও কতটা সবাই সিরিয়াসলি নেবে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ সবার কিন্তু ফোকাসটা থাকে আইএসএল, সবার। কারণ আইএসএল এ খেলার অনেক বেনিফিটস রয়েছে। ফার্স্ট অফ অল, তুমি এএফসি টুর্নামেন্টের সেকেন্ড টিয়ারে একটা স্পট পাচ্ছ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা প্রাইজ মানি সেটা হিউজ থাকে, প্রত্যেকটা ম্যাচের যে কভারেজ থাকে, যে ফ্যান এনগেজমেন্ট থাকে, সেটা অনেক হিউজ থাকে, এবং একটা লম্বা সিজন। আমাদের এখানে এমনিই যা ক্লাইমেট রয়েছে, খুব তাড়াতাড়ি গরম পড়ে যায়। তো সেই সময়টা মানে যতটুকু ঠান্ডা থাকে বা যেই সময়টা খুব ভালো ওয়েদার থাকে, সেটাকে সব টিম কাজে লাগাতে চায়। তো সেই কারণে শুরুর দিকে ওই অগস্ট সেপ্টেম্বর এই সময়টা, মানে জুলাই অগস্টের সময়টা, যেটা বর্ষার সময়, কতটা কেউ কাজে লাগাতে পারবে মানে চাইবে, সিরিয়াসলি আমরা জানি না। এখানে একটা বড় বিষয় যে ম্যানুয়েল মার্কোস রোকা তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ফেডারেশন কাপকে আলাদা করে চালানো হোক, সেখানে প্রত্যেকটা ক্লাব, ইন্ডিয়ান প্রত্যেকটা ক্লাব পার্টিসিপেট করুক, কিন্তু উইথ অনলি ইন্ডিয়ান প্লেয়ার্স। আইএসএল ক্লাবগুলোও সেখানে আসুক, শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে।
সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, রিজার্ভ হতে পারে, আন্ডার 15-17 যা খুশি হতে পারে, শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়াররা ফেডারেশন কাপে খেলুক। সুপার কাপটা যেমন ডোমেস্টিক কাপ টুর্নামেন্ট আছে, কিন্তু ফেডারেশন কাপটা শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য থাক। সেখান থেকে আমরা অনেক ইন্ডিয়ান প্লেয়ারদেরকে উঠে আসতে দেখবো, তারা কম্পিটিটিভ ফুটবল খেলবে, তারা ওপরের দিকে উঠে আসবে, তারা কোথাও চ্যালেঞ্জ নেবে, তাদের মেন্টালিটি কিন্তু অনেক, তাদের গ্রোথ হবে। বাট এটাকে ফেডারেশন কিন্তু একদমই কানে দেয়নি, প্রয়োজন মনে করেনি, এবং তার যে বক্তব্য মানে তার যে যুক্তি ছিল বা তার যে একটা প্রস্তাব ছিল সেটাকে সপাটে সাইডে সরিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার কোথাও পার্সোনালি মনে হয় যে এটা একদম সঠিক একটা প্রস্তাব ছিল। ইন্ডিয়ান প্লেয়ার যারা, ইউথ প্লেয়ার যারা রিজার্ভ টিমের বিভিন্ন ক্লাবের প্লেয়ার, আইএসএল হতে পারে, আই লিগ হতে পারে, তারা আসুক, তারা খেলুক, এক্সপোজারটা পাক, ডেফিনেটলি তাদের একটা মেন্টাল গ্রোথ হবে, তাদের কোথাও কম্পিটিটিভনেসটা বাড়বে, তাদেরকে সিনিয়র টিমও পরবর্তী সময়ে ট্র্যাক করতে পারবে যে সে কত ভালো খেলছে, তার গেম টাইমটাও পাওয়া যাবে, এবং অবশ্যই ন্যাশনাল টিমের জন্য একটা সাপ্লাই লাইনও কিন্তু তৈরি হবে। বাট হয়নি, এবার দেখা যাক ফেডারেশন কাপকে কী ফরম্যাটে নিয়ে আসে। তো ডুরান্ড কাপ চলে যাচ্ছে সিজনের শেষে, আবার ডুরান্ড কাপ নিয়ে এমনিও কেউ সিরিয়াস ছিল না, আবারও কেউ সিরিয়াসনেস দেখাবে না। তো আরও একটা সরকারি টুর্নামেন্ট, আরও একটা হিস্টোরিক্যাল টুর্নামেন্ট, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ফুটবলে না, এশিয়ান ফুটবলে, ওয়ার্ল্ড ফুটবলের একটা হিস্টোরিক্যাল টুর্নামেন্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টুর্নামেন্ট। তো তাকে নিয়ে আবার কেউ সিরিয়াস হবে না, কারণ সেই গরমের সময় চলে যাবে ওই এপ্রিল মে মাস করে, আরও একটা বড় সমস্যার জায়গা। তো দুটো টুর্নামেন্ট দুদিকে হবে, কে কতটা কোথায় সিরিয়াস থাকবে সিরিয়াসলি জানি না। মাঝখানে আইএসএল নিয়ে মেনলি সিরিয়াসনেসটা থাকবে। তো দেখা যাক ফাইনালি কী হয়। ফেডারেশন কাপ ফিরছে, এটা আমাদের মতো পুরনো ফুটবল সমর্থক যারা মোর দ্যান 20 ইয়ার্স ইন্ডিয়ান ফুটবলকে ফলো করছি, তাদের কাছে এটা খুব একটা মানে ভালো দিক বা ভালো খবর। বাকি জানি না এর ভবিষ্যৎ কী রয়েছে, স্পন্সরশিপ কী হবে, গভর্নমেন্ট থেকে কতটা সাবসিডি পাবে, গভর্নমেন্ট কতটা সাপোর্ট দেবে, সে তো পরের ব্যাপার। দেখা যাক এএফএফ প্ল্যানিংয়ের মধ্যে কী রয়েছে। নাও দ্য নেক্সট থিং অর লাস্ট থিং, সেটা হচ্ছে যে মোহনবাগান একটা রেজিস্ট্রেশন ব্যান পেয়েছে ফিফার তরফ থেকে। ফিফা একটা রেজিস্ট্রেশন ব্যান মোহনবাগানকে দিয়েছে, এবং এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল মোহনবাগান মিটিয়ে ফেলবে ফিফার সাথে পুরোপুরি সম্পর্ক রেখে। কানেকশন এই মুহূর্তে অলরেডি ডান, এবং আগামী কয়েকদিনের মধ্যে এই রেজিস্ট্রেশন ব্যানটা উঠে যাচ্ছে। প্রথমে বলে রাখা দরকার যে রেজিস্ট্রেশন ব্যান আর ট্রান্সফার ব্যান কিন্তু সেম না। রেজিস্ট্রেশন ব্যানে তুমি প্লেয়ার নিয়ে আসতে পারবে, তুমি তোমার ক্লাবে সই করাতে পারবে, কিন্তু সিআরএসে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে না যতক্ষণ না তোমার এই রেজিস্ট্রেশন ব্যানটা না উঠছে। তো প্লেয়ার সই করানোর ক্ষেত্রে, প্লেয়ারদের সাথে কথা বলার ক্ষেত্রে, তাদেরকে কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে মোহনবাগানের কোনো রকম প্রবলেম নেই। যে প্রসেসটা চলছে সেই প্রসেস চলবে, প্রবলেম হবে না। এবার দ্বিতীয় প্রশ্ন, যে রেজিস্ট্রেশন ব্যানটা অ্যাকচুয়ালি মোহনবাগান পেলেও কেন, হঠাৎ করে এই ফিফার তরফ থেকে রেজিস্ট্রেশন ব্যান মোহনবাগানকে দেওয়া হলো কেন? লং ডেজ ব্যাক মোহনবাগানে একটা ট্রান্সফার হয়েছিল এক বিদেশি প্লেয়ারের। এখনও অবধি যেহেতু অফিসিয়াল নয় ব্যাপারটা, আমি সেই কারণে প্লেয়ারের নাম বলবো না। মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি যদি জানানো হয় তাহলে ঠিক আছে, আদারওয়াইজ যেহেতু অফিসিয়াল না, আমি প্লেয়ারের নাম বা তার কোন ক্লাব থেকে কি হয়েছে ডিটেলস আমি যাব না। একটি বিদেশি প্লেয়ার, তাকে মোহনবাগান নিয়েছিল, মোহনবাগান নিয়েছে বলা চলে, এবং তাকে ট্রান্সফার ফির বিনিময়ে মোহনবাগান নিয়েছিল সেই সময়। সেই ট্রান্সফার ফি বা তার যা কিছু সেই ক্লাবের সাথে সম্পর্ক সেটা মিটে গেছিলো, কিন্তু তার একটা ট্রেনিং কম্পেনসেশন ছিল। সেই ট্রেনিং কম্পেনসেশনটা সেই সময়ে মোহনবাগান দেয়নি, বা হয়তো যে প্রসেস চলেছিল, যে কাগজপত্র রেডি হয়েছিল সেখানে ট্রেনিং কম্পেনসেশন ছিল না। পরে যখন মোহনবাগানের নজরে আসে, মোহনবাগান বারবার এই ব্যাপারটাকে কমপ্লাই করার চেষ্টা করে, এই ব্যাপারটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু উল্টো দিক থেকে রেসপন্স কিন্তু আসেনি। এবং সেই কারণে যেহেতু এটা সিএসআরে ফাইনাল আপডেট ছিল, সেটা ফিফার কাছে গেছে, ফিফা পুরো প্রসেস দেখে বলেছে যে এই জায়গাটা কিন্তু বাকি রয়েছে। তো বাকিটা যেহেতু মোর দ্যান 2 ইয়ার্স হয়ে গেছে, এক আধ দিনের ব্যাপার না, তো সেই কারণে একটা সরাসরি রেজিস্ট্রেশন ব্যান, ফিফা কোনো কিছু না দেখে, ন্যাচারালি ফিফা এটা করে, এর আগে মুম্বাই সিটি এফসির সাথেও সেম ঘটনা হয়েছিল, ফিফা রেজিস্ট্রেশন ব্যান ধরিয়েছে। এবার রেজিস্ট্রেশন ব্যান উঠে যাবে, কোনো ব্যাপার না। যে ট্রেনিং কম্পেনসেশন মানি রয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে সম্ভবত 1,20,000 টাকার মতো, বা তার থেকে আরও একটু বেশি হতে পারে, যেহেতু 2 বছরের মতো সময় হয়েছে, কিছুটা পেনাল্টিও যাবে। সেইটুকু মিটিয়ে ফেলতে পারলে মোহনবাগানের এই রেজিস্ট্রেশন ব্যানটা রাতারাতি উঠে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে যেটা মেন সবার জানার ইচ্ছা, সেটা হচ্ছে ট্রেনিং কম্পেনসেশন কি। হ্যাঁ, প্লেয়ারটার নাম জানার ইচ্ছা রয়েছে, অনেকে অলরেডি জেনে গেছে, তোমরা জানো। আমি আবারও বলছি, আমার নিজের প্রফেশনাল সুবিধার ক্ষেত্রে আমি এই নামটা বললাম না, আই এম সরি ফর দিস। সবাই নামটা জানে, কমেন্ট বক্সে নামটা পেয়ে যাবে তোমরা, প্রবলেম নেই। কোন ক্লাব থেকে তার মুভ হয়েছিল সেটাও জানবে, কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে এই ট্রেনিং কম্পেনসেশন কি, কি এমন জিনিস খায় না মাথায় দেয়। অ্যাকচুয়ালি ট্রেনিং কম্পেনসেশন হচ্ছে যে ক্লাবের আন্ডারে একটা প্লেয়ার
12 বছর বয়স থেকে 23 বছরের মধ্যে কোনো একটা সময়ে ট্রেনিং করেছে এবং তার কন্ট্রাক্টের মধ্যে সেই ট্রেনিং কম্পেনসেশনকে মেনশন করে তাকে পরবর্তী সময় অন্য ক্লাবে সেল করা হয়েছে, সেই ক্লাব কিন্তু যতদিন অবধি তার ট্রান্সফার ফির বিনিময়ে অন্য ক্লাবে মুভ হবে সেই ক্লাব কিন্তু ট্রেনিং কম্পেনসেশন পেতে থাকবে। পরিষ্কার ব্যাপার। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আমি 12 থেকে 23 বছরের মধ্যে 16 থেকে 18 বছর বয়স অবধি মুম্বাই সিটি এফসির ইউথ টিমের মধ্যে ছিলাম বা সেখানে আমার ট্রেনিং হয়েছে। এবার যে সময়টা আমি ওখানে খেলছি 16 থেকে 18, তার মানে আমি আন্ডার 16, আন্ডার 18 বা আন্ডার 19 আমি খেলছি। এবার সেই সময় আমার কন্ট্রাক্টের মধ্যে কিন্তু এই ট্রেনিং কম্পেনসেশন ঢুকে গেল। এবার আমার যখন 20 বছর বয়স, তখন আমাকে আরও 2 বছর থাকার পর ধরে নাও 16 থেকে 20 আমি মুম্বাই সিটি এফসিতে রয়েছি। 20 বছর বয়সে মুম্বাই সিটি এফসি আমাকে বেঙ্গালুরু এফসিতে সেল করে দিল। কিন্তু আমার যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টে পরিষ্কার মেনশন থাকলো যে পরবর্তী সময়ে বেঙ্গালুরু যদি এই প্লেয়ারকে কোথাও ট্রান্সফার ফির বিনিময়ে সেল করে, তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি আমার জন্য একটা ট্রেনিং কম্পেনসেশন পাবে। সেটা যে ক্লাব কিনছে, বেঙ্গালুরু থেকে যে ক্লাব কিনবে সেই ক্লাব মুম্বাই সিটি এফসিকেও একটা টাকা দেবে, যেহেতু আমাকে ওই 16 থেকে 20 বছর বয়স অবধি মুম্বাই সিটি এফসি ট্রেনিং দিয়ে বড় করেছিল। এবার ধরে নাও বেঙ্গালুরু এফসি 2 বছর আমাকে রাখার পর 23 বছর কি 24 বছর বয়স হয়ে গেছে আমার। এই 24 বছর বয়সে বেঙ্গালুরু কী করলো, আমাকে ওড়িশাতে বিক্রি করে দিল। ওড়িশা আমাকে একটা ট্রান্সফার ফি বিনিময়ে কিনে নিল। এবার শুধুমাত্র ট্রান্সফার ফি বেঙ্গালুরু এফসি রিসিভ করবে না, একটা ট্রেনিং কম্পেনসেশন মানি আমার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসিও রিসিভ করবে। এবার যদি আমি কোথাও ফ্রি প্লেয়ার হয়ে যাই এই ইন দ্য মেন টাইম, তাহলে কিন্তু ট্রেনিং কম্পেনসেশন আর আমার পুরনো ক্লাব রিসিভ করবে না। কিন্তু যে মুহূর্তে আমি আবার ভবিষ্যতে কখনো ট্রান্সফার ফির বিনিময়ে অন্য ক্লাবে যাব, তখন কিন্তু আবার সেই ট্রেনিং কম্পেনসেশনটা ট্রিগার্ড হয়ে যাবে। অর্থাৎ খুব সিম্পল ওয়েতে একটা প্লেয়ার তার কেরিয়ারে যতদিন অবধি ট্রান্সফার ফির বিনিময়ে এক ক্লাব থেকে অন্য ক্লাবে যাবে, তখন কিন্তু তার যে ক্লাব তাকে এই 12 থেকে 23-এর মধ্যে ট্রেনিং করেছিল এবং কন্ট্রাক্টে তার এই ট্রেনিং কম্পেনসেশনটা লেখা ছিল, সেই ক্লাব কিন্তু পাবে। এবার বিষয়টা হচ্ছে ট্রেনিং কম্পেনসেশন কিন্তু এই 12 থেকে 23-এর মধ্যে থাকা সমস্ত ক্লাব মেনশন করতে পারবেন না। একটা ক্লাব যেটাতে সে প্রথম এই ট্রেনিং কম্পেনসেশন মেনশন থাকবে সেই ক্লাবই কিন্তু পাবে। এটা ফিফার একটা পরিষ্কার রুল, বিশ্বের বহু ফুটবলারের সাথে হয় এবং এটা ন্যাচারালি যারা একাডেমি চালায়, যারা বড় বড় একাডেমি চালায়, তাদের একটা ইনকামের বিরাট বড় রাস্তা। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা আমি বলবো পজিটিভ ওয়ে। কারণ তুমি একটা প্লেয়ার যখন তার কিচ্ছু নেই, তার সেইভাবে গ্রোথ নেই, ডেভেলপমেন্ট নেই, তার নাম নেই, যশ নেই, তুমি তার পেছনে ইনভেস্ট করছো, তার পেছনে একটা হিউজ তুমি পরিশ্রম দিচ্ছ, তোমার একটা কোথাও ক্লাবের নাম থাকছে, তোমার ট্রেনিং ফ্যাসিলিটিস থাকছে, ডেফিনেটলি সেই ক্লাবটা চাইবে যে এই প্লেয়ারটা ভবিষ্যতে যত বড় হবে এবং তাকে নেওয়ার জন্য যত ক্লাবের একটা ক্রেজ থাকবে। একটা প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে কখন একটা টিম নেয়, যখন তার ক্রেজটা চরম লেভেলে থাকে। তাহলে সেই যে টাকাটা খরচা করছে একটা ক্লাব তার জন্য, তার মানে তার ক্রেজটা শুধুমাত্র তো সেই সময়টাতে হয়নি, তার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, তার যে গ্রোথ টাইমটা রয়েছে, সেটাকেও মান্যতা দিতে হবে। এই কারণে ফিফা কিন্তু এই ট্রেনিং কম্পেনসেশনকে নিয়ে এসেছে একাডেমি এবং অবশ্যই ইউথ টিমে যে প্লেয়াররা থাকে সেই ইউথ টিমকে বা সেই ক্লাবকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই কারণে এই প্লেয়ারটা যখন তার ওই সময়ে ট্রেনিং কম্পেনসেশন কোথাও ছিল, সেই ট্রেনিং কম্পেনসেশন না মেটানোর জন্য আজকে মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান। সো থ্রু হিজ প্রিভিয়াস ক্লাব এই ট্রেনিং কম্পেনসেশনটা তার পুরনো ক্লাবে ফিরবে। তার যে পুরনো ক্লাব রয়েছে সেই ব্যাপারটা তারা সবাই মিলে এই বিষয়টাকে মেটাবে এবং যখন পুরো বিষয়টা মিটে যাবে ফিফার তরফ থেকে অটোমেটিক বিষয়টা উঠে যাবে। অ্যান্ড এই ধরনের ট্রেনিং কম্পেনসেশন বা সলিডারি পেমেন্ট এগুলো ন্যাচারালি হয়েই থাকে বহু ক্লাবের সাথে। এর আগে আমি আগেও বললাম যে মুম্বাই সিটি এফসির সাথে 2 থেকে 3টে সিজন আগে হয়েছিল, নাথিং নিউ ইন ইন্ডিয়ান ফুটবল। বাট হ্যাঁ, হয়তো এই কয়েকটা ঘন্টা কারো কারো উৎসবের মেজাজ তৈরি হয়ে গেছিলো, বাট এত তাড়াতাড়ি কনক্লুশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ন্যাচারালি মাঝখানে যা ঘটনা ঘটেছে না, বিশেষ করে হায়দ্রাবাদ এফসির ক্ষেত্রে যা ঘটনা ঘটেছে, অন্ততপক্ষে ইন্ডিয়ান সুপার লিগের আর কোনো ক্লাব না তো তারা এই ধরনের ফিনান্সিয়াল ট্রাবল ক্রিয়েট করবে, না তো প্লেয়ারদের কোনো ধরনের পেমেন্ট ডিউ রাখবে, না তো কাউকে আনপেড অবস্থায় ছেড়ে দেবে, না তো কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস করবে। কারণ ডেফিনেটলি তাদেরকে ইন্ডিয়ান ফুটবলে টিকে থাকতে হবে, ভালো কিছু করতে হবে। আর বিশেষ করে একটা টিম যখন চ্যাম্পিয়ন হচ্ছে, তো তারা ডেফিনেটলি এতটাও লুপ হোলস রাখবে না বা এতটাও ফ্লস রেখে দেবে না যার জন্য গোটা টিম বা একটা বড় ফ্যান বেস তারা ক্ষতির মুখে পড়ে যায়। খুবই মাইনার একটা ব্যাপার, বাট মাঝখানে একটু হঠাৎ করে এই আপডেট এসে যাওয়ার ফলে অনেকের
হার্টবিট বেড়ে গেছিলো যে কী এমন হলো হঠাৎ করে। তো যাই হোক, ট্রান্সফার ব্যান আর রেজিস্ট্রেশন ব্যান কিন্তু সেম না। ট্রান্সফার ব্যানে তুমি ট্রান্সফার করাতেই পারবে না, মানে তুমি প্লেয়ার নিতেই পারবে না, তোমার প্লেয়ার ছেড়ে দিতে পারবে বাট তুমি নতুন প্লেয়ার নিতে পারবে না। এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ব্যান, প্লেয়ার কিনতে অসুবিধা নেই, রেজিস্ট্রেশনের সময় ব্যানটা উঠে গেলে মোহনবাগান ইজিলি প্লেয়ারদেরকে ন্যাশনাল রেজিস্ট্রেশন করতে পারবে। প্রবলেম হওয়ার কথা নয়, হবেও না। দেখা যাক কতদিনের মধ্যে পুরো ব্যাপারটা মিটে যায়। আই গেস কি ম্যাক্সিমাম টোটাল বিষয়টাকে কমপ্লিট করতে 1 উইক, তার থেকে বেশি লাগার কথা নয়। মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে ম্যাক্সিমাম বোধহয় 3 থেকে 4 দিন লেগেছিল, যেহেতু সিটি ফুটবল গ্রুপের একটা নেটওয়ার্ক বিশাল রয়েছে, তো ওরা ওটাকে 2-3 দিনের মধ্যে মিটিয়ে দিয়েছিল। মোহনবাগানের ক্ষেত্রে ম্যাক্সিমাম আরও 2-3 দিন এক্সট্রা লাগতে পারে, তো 1 সপ্তাহ ধরে চলো, সামনের সোম মঙ্গলবারের মধ্যে পুরো বিষয়টা মিটে যাওয়ার আশা রয়েছে। বাকিটা দেখা যাক তারপর কি হয় না হয়, সেসব নিয়ে কথা বলা যাবে। তোমাদের টোটাল বিষয়টা নিয়ে যা কিছু মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।